সকালে রুমের দরজা নক করায় নিবিড় কানের মধ্যে একটা বালিশ চেপে ধরে ঘুম ঘুম চোখে। প্রিয়তা, যাও তো, কি এসেছে একটু দেখো। প্রিয়তা উঠে বসে। আসছি। প্রিয়তা শাড়ি ঠিক করে গিয়ে দরজা খুলে। দাদি, তুমি? হ্যাঁ আমি। দাদুভাই কি এখনো ঘুমাইতেছে? জি। ওরে ডাইকা উঠাও আর বলো নিচে বাড়ি সাজানোর জন্য লোকজন আইয়া পড়ছে। আচ্ছা দাদি। দাদি রুম থেকে একটু বের হয়ে আবার দাঁড়িয়ে। হ্যাঁ রে ফিউ। জি দাদি। হঠাৎ বাড়িতে পার্টির আয়োজন করল কেন? দাদি, ওইটা উনিই ভালো বলতে পারবেন। আচ্ছা, এখন গোসল কইরা নিচে আহো। কথাটা শুনে প্রিয়তা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হাঁ বুঝালো। প্রিয়তা দরজা লাগিয়ে দীর্ঘশ্বাস ফেলে তোয়ালি নিয়ে নিবিড়ের কাছে এসে, আপনি ঘুমাচ্ছেন? দাদি ডেকে গেছে। চিন্তা নেই, মাহিদ এক্ষুনি এসে পড়বে, সে সব সামলে নিবে। প্রিয়তার কিছু না বলে ওয়াশরুমের জন্য পা বাড়াইতে নিবিড় এক হাত টেনে প্রিয়তাকে নিজের বুকের সাথে এনে, গোসল পরে করলে হয় না? না হয় না, দাদি এবার এসে দেখলে তোমাকেও কথা শোনাবে। কারো সেই সাহস নেই প্রিয়তা যে নিবিড়কে কথা শোনাবে। তা ঠিক, রাক্ষসকে তো সবাই ভয় পায়, কিন্তু তুমি পাও না, এইটা আমি ভালো করেই বুঝি। কি করে বুঝলেন? যদি তুমি ভয় পেতে তাহলে আমার ভালোবাসার ডাকে সাড়া কখনোই দিতে না। তোমার চোখে যে ভয়, সেটা হলো ভালোবাসার ভয়। হয়েছে হয়েছে, এবার উঠুন। প্রিয়তা উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই দরজায় শেফালির ডাক শুনে, ভেতরে এসো। ভাবি, আপনার চা, ছোট ভাইজানের কফি টেবিলের উপরে রাখো। নিবিড় শেফালিকে দেখে উঠে ওয়াশরুমে চলে গেল। ভাবি, একখানা কথা কই। বলো। ছোট ভাইজান আপনার সাথে কথা বলে ঠিক মতো? হঠাৎ এই কথা? না, ওনারা আমি কখনোই দেখি নাই কারোর সাথে তেমনটা মিশতে। আচ্ছা, রাইতে আপনার লগে ভালো করে কথা কই? শেফালি আপা, তোমার ছোট ভাইজান আমার সাথে সব ঠিক আছে, এমনকি রাতেও কথা বলে। তুমি যাও, আমি নিচে আসছি। আচ্ছা, আমি গেলাম। মাহিদ এসে নিচে ডেকোরেশনের লোকদের সব দেখিয়ে দিচ্ছে। বাড়িতে প্রচুর লাইটিং আর বেলুন ফুল দিয়ে সাজানো হচ্ছে। রাতে সবার জন্য ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। নাদিয়া মাহিদের জন্য জুস বানিয়ে আসতে জুহি দৌড়ে এসে, আপু আমি নিয়ে যাই, তুমি গিয়ে অদরাকে সামলাও। এই নে, সাবধানে নিস। জুহি মাহিদের পাশে দাঁড়িয়ে, আপনার জুস। মাহিদ নিচের দিকে তাকিয়ে, আপনার কি প্রয়োজন ছিল কষ্ট করার? কাছের মানুষদের জন্য একটু কষ্ট করলে কিচ্ছু হয় না। কথাটা শুনে মাহিদ তাকিয়ে, আপনি যদি আমাকে কিছু বুঝাতে চান তাহলে ভুল করবেন, আমি সে ধরনের ছেলে নই। ক্ষতি কি যদি আমি কিছু বুঝাতে চাই? আমি কখনো স্যারের সাথে বেইমানি করতে পারবো না। আপনি এখান থেকে যান, আর আপনি আমার সামনে বেশি আসবেন না, আমার ভালো লাগে না। জুহি কিছু না বলেই দৌড়ে নিজের রুমে চলে গেল। মাহিদ দীর্ঘশ্বাস ফেলে নিচে থেকে তারায় হাত বাড়ানোর স্বপ্ন আমার নেই। স্যার আপনাকে কতটা ভালোবাসেন সেটা তো আমি জানি। সন্ধ্যা ঘনিয়ে আসছে। নিবিড়ের চাচা চাচি ফুফুরা সবাই এসে উপস্থিত হয়েছে। নাদিয়া জুহি সেজেগুজে নিচে নেমে এসেছে। নিবিড়ের বড় ফুফু নাদিয়াকে বলল, হেরে নাদু, নিবিড় হঠাৎ করে সবাইকে আসতে বলল কেন? ওই মেয়েটার জন্য এত টাকা খরচ করে পার্টি দেওয়ার কি দরকার ছিল? ফুফু, ভাই শুনলে রাগ করবে। নাদিয়া ওয়েটার কি সেরা করলো সবাইকে ড্রিঙ্ক দেওয়ার জন্য। সালমা বেগম এসে, কিরে জুহি, তোর ভাবি এখনো নেমে আসেনি? না মা, ভাইয়াও তো আসেনি, মনে হয় তারা রেডি হচ্ছে। মাহিদ অফিসের স্টাফদের নিয়ে চলে এসে সবার সাথে পরিচয় হচ্ছে। নিবিড় সালমা বেগমের থেকে ডায়মন্ড সেটটা নিয়ে এসেছে বিকালবেলা। প্রিয়তাকে পুড়িয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে, কখনো নিজেকে ছোট ভেবো না। সব সময় মনে রাখবে তুমি নিবিড়ের ওয়াইফ। তোমাকে যে যাই বলুক না কেন, আমার ভালোবাসার কথা ভেবে সব মন থেকে মুছে ফেলবে। কথাগুলো বলতে বলতে পিছন থেকে জড়িয়ে ধরে, আয়নায় নিজেকে ভালো করে দেখো, কতটা সুন্দর দেখাচ্ছে তোমায়। আপনাকেও কম সুন্দর লাগছে না। এখন কথা হচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে। কেন? আপনার মা এলে? প্রিয়তাকে ছেড়ে সেটা মা এলে মানেটা কি? মা আমার বাড়িতেই আছে, নাজিসা বেগম বলো। ওই হলো, কিন্তু উনি আসলে সবার মনের অবস্থা কি হবে আমি সেটাই ভাবছি।
তুমি শুধু বাবাকে বলবে, তখন যেন বাহিরে না আসে। বাকি নাটকটা সবাই দেখবে। নিবিড় আর প্রিয়তা পাশাপাশি হয়ে একসাথেই নিচে নেমে এসেছে। নিবিড় সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকের এই পার্টি আমার ওয়াইফের জন্য। সাংবাদিকরা সবাই নিবিড়ের সামনে এসে দাঁড়িয়েছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ লিখছে। একজন সাংবাদিক বলল, শেষে তাহলে আপনার বিয়ের ফুল ফুটল? কিন্তু আপনার মতো একজন বিখ্যাত লোক কাউকে না জানিয়ে কেন? আমার বিয়ে নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা ছিল, এটা ঠিক। আমি বিয়েটা করেছি কাউকে জানাতে পারিনি। আমার ওয়াইফ প্রিয়তা যে আমার ভাবার পছন্দের মেয়ে, কিন্তু এখন আমার ভালোবাসা বলতে পারেন। এতদিন আমি ব্যস্ততার কারণে সেই রকম কোনো আয়োজন করে জানাতে পারিনি। তাই আজ আমার কাছের এবং দূরের সবাইকে ইনভাইট করেছি, এবং আমি আশা করছি আপনার শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। স্যার, আপনার ফ্যামিলি নিয়ে কিছু বলুন। আমার ফ্যামিলি নিয়ে আমার কিছু বলার নেই, কারণ প্রতিটি মানুষ আমার ভালোবাসার। আমার মা, বাবা, বোনেরা সবাই আমার আপন। নিবিড়কে সাংবাদিকরা আরও অনেক প্রশ্ন করলো, সব উত্তর দিয়ে সবাইকে ড্রিঙ্ক দিতে বলল নিবিড়। প্রিয়তা নিবিড়ের কানের কাছে এসে, কিন্তু ওনারা তো এখনো এলো না। এসেছে মানে? কোথায় ওনারা? একটু আগে গার্ড ফোন করেছেন, তারা গাড়ি থেকে নেমেছে এক্ষুনি। নিবিড় সদর দরজার দিকে তাকিয়ে, ওই যে এসে গেছে। নাজিফা বেগম ভিতরে ঢুকে মোজাম্মেল হোসেনকে উদ্দেশ্য করে, বাড়ি দেখেছ? কত বড় বাড়ি। বাড়ির বাহিরে এবং ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করা। অবশ্য বড় বড় বিজনেসম্যানদের আলাদা একটা ব্যাপার স্যাপার। নিবিড় মাহিতকে ইশারা করতেই ফুলের তোড়া দিয়ে বরণ করতে নিবিড়ের ঠিক করা লোকেরা, সালমা বেগম, নাদিয়া আর জুহি সবাই অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। সবাই আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। নিবিড় মাহিতকে আবারও ইশারা করলো, তার বোন আর মা ছাড়া আপাতত কেউ যেন সামনে না আসে। মাহিত এসে, রাফিয়া, তোমাদের এত লেট? আরে বলো না, মা তো প্রিয়তার জন্য কিছু কেনাকাটা করছিল। মাহিদ এসে এগিয়ে এসে, আসুন, স্যারের ফ্যামিলি ওইদিকে। নিবিড় আর প্রিয়তায় এগিয়ে যেতে নাদিয়া, সালমা বেগম আরও অবাক হলো। নাদিয়া সালমা বেগমের দিকে তাকিয়ে, ছোটো মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? ভাই এতটা স্বাভাবিক কি করে? ছোট মা, আমাদের মা। সাথে সালমা বেগম নাদিয়াকে ঝরিয়ে, তুই শান্ত হ, নিবিড় নিজেকে সামলাতে পারে, তুই কেন পারবি না? প্রিয়তা দাদি কোথায়? ওনার রুমে। গুড। নিবিড় মোজাম্মেলের দিকে হাত বাড়িয়ে, আপনাদের আসতে এত দেরি, সমস্যা হয়নি তো? নাফিজা বেগম আর মোজাম্মেল হোসেনকে সালমা বেগমের সামনে এনে, আমার মা, বড় বোন আর ছোট বোন। নাদিয়া নিবিড়ের দিকে কাঁদো কাঁদো গলায়, ভাই তুই ঠিক আছিস তো? একদম। ভাই তুই আমাদের মাকে কোথায়? আপু, উনি হচ্ছেন সাজিদের হবু ওয়াইফের মা। মানে? একটু পর ভালো করে বুঝবে। মোজাম্মেল হোসেন হাসি মুখে বলল, তোমার বাবাকে তো দেখছি না। আপনি ঠিক বলেছেন আঙ্কেল। বাবা, বাবা আপনি এখানে আসুন, আপনার আদরের ছোট ভাই আপনাকে দেখতে চাইছে। কথাটা শুনে মোজাম্মেল হোসেন আর নাফিজা বেগম অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। প্রিয়তা গিয়ে মোশাররফ হোসেনকে এনে দাঁড় করাতে নাজিফা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুজন দুজনের দিকে তাকিয়ে আবার সামনে তাকাচ্ছে। নাজিফা বেগম বারবার ডুব গিলে যাচ্ছে। মোজাম্মেল হোসেন নাজিফা বেগমকে বাহু ডোরে জড়িয়ে, আমরা আসি। নিবিড় অট্টহাসি দিয়ে, আসবেন মানে? এখনো তো অনেক নাটক বাকি আছে। আপনার সাথে যে অনেক হিসেব বাকি, মিস্টার মোজাম্মেল হোসেন। নাজিফা বেগমের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। নিবিড়ের চাচি আর ফুফুরে এসে চারদিক থেকে ঘেরাও করে এক একজন এক এক রকমের কথা শুনিয়ে যাচ্ছে। নিবিড় অনেকক্ষণ পর চেঁচিয়ে বলল, স্টপ, প্লিজ স্টপ। আজ এখানে শুধু আমরা কথা বলবো আর সবাই দেখবেন। বাবা, আপনার কিছু বলার নেই? মোশাররফ হোসেন ভারী গলায় শান্ত হয়ে বলল, বাবা নিবিড়, আমার কোনো অভিযোগ নেই। আজ তোদের যা করার কর, আমার এখানে কিছু বলার নেই। নাজিফা বেগম নিবিড়ের দিকে তাকিয়ে একটু এগিয়ে এসে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিতে নিবিড় হাত ধরে, আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়া? আপনি কি ভেবেছেন আমি আমার বাবা আপনার সব ভুলে গিয়ে আপনাকে মা বলে স্বীকার করব? নাজিফা বেগম করুণ গলায় বলল,
নিবিড় সেট আপ। আমার নাম ধরে ডাকার অধিকার শুধু আমার ফ্যামিলির লোকের, আপনার মতো চরিত্রহীন মহিলার না। মোজাম্মেল হোসেন নাজিফা বেগমকে হাত ধরে কাছে টেনে নিতে নাজিফা বেগম হাত ছাড়িয়ে, তুমি আমাকে ছাড়ো। আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর সে আমাকে চরিত্রহীনা বলছে শুধু তোমার কারণে। সেদিন তোমার ভালোবাসায় অন্ধ হয়ে আমি যে অন্যায় করেছি তার শাস্তি আজ আমি হাড়ে হাড়ে পাচ্ছি। আমার নাদিয়ার কাছে এগিয়ে গিয়ে, নাদু তুইও কি আমার কাছে আসবি না? নাদিয়া নিবিড়ের সামনে এসে দাঁড়িয়ে, ভাই এসব কী হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে বলবি? আমি যা সহ্য করতে পারছি না রে ভাই। নিবিড় নাদিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চল চোখে, বোন তুই কাঁদিস না, আমাদের বাবা মা সবাই আছে, কিন্তু এই মহিলা কিছুতেই আমাদের মা হতে পারে না। নিবিড়ের বড় ফুফু এগিয়ে এসে মোজাম্মেল হোসেনের গালে 2 থাপ্পড় দিয়ে, কি করে পারলি এসব করতে? তোরা এতগুলো লোককে কিভাবে ঠকালি? ছোট ছোট 2টা বাচ্চার কথাও কি সেদিন ভাবতে পারলি না? ছি ছি, কোন মুখে আবার এখানে এসেছিস? তোদের লজ্জা করে না? নাজিফা বেগম নিবিড়ের কাছে হাত জোর করে দাঁড়িয়ে, তুমি আমার এত কাছে গিয়েছিলে, তবুও আমি তোকে চিনতে পারলাম না বাবা, আমায় ক্ষমা করে দে। ক্ষমা? আমার অফিস স্টাফগুলোর যে মূল্য আছে আপনার তো সেটাও নেই। মাহিদ তোমার বেতন কত? স্যার 1,20,000। মাহিদের পাশে 2জন স্টাফ দাঁড়িয়ে আছে। নিবিড় তাদের উদ্দেশ্য করে, আপনাদের স্যার 1 লাখ করে। নিবিড় এবার তাচ্ছিল্য হাসি দিয়ে, এবার দেখুন মিস নাজিফা বেগম, এদের যে মূল্য আছে আপনার তো সেটাও নেই। সেদিন আপনি আপনার চরিত্রটা কত টাকায় বিক্রি করেছিলেন ওই লোকটার কাছে? ওরা যে টাকা মাইনে পায় তার থেকেও বেশি। নাজিফা বেগম নিবিড়ের মুখ থেকে এসব শুনে চুপ করে, আমি আর সহ্য করতে পারছি না, তুমি চুপ করো। আপনার কি মনে হয় এখানে লোকেদের কি বুঝার বাকি আছে আপনার চরিত্রের কথা? আমার ভাবার কি কমতি ছিল আপনার কাছে? টাকা, সম্মান নাকি ভালোবাসা? নিবিড়, আমি ভুল করেছি বাবা, আমাকে তোরা সবাই ক্ষমা করে দে। ক্ষমা? কিসের ক্ষমা? কাজের মেয়েকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার, নাকি একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে যাওয়ার, নাকি 2টা বাচ্চার কাছ থেকে তাদের ন্যায্য অধিকার কেড়ে নেওয়ার? আপনিই বলুন, আপনাদের কিসের ক্ষমা করবে? আরে আপনারা যে বিয়েটা করেছেন সেটাও তো বৈধ না, কারণ আমার বাবা তো আপনাকে ডিভোর্সই দেয়নি। তাহলে আপনার আর ওই লোকটা যে সন্তান রাফিয়া, সে তো অবৈধ সন্তান, যাকে নিজ থেকে বলা যায় জারজ সন্তান। রাফিয়া নিবিড়ের কথা শুনে চিৎকার দিয়ে, না মা, ও মা, তুমি চুপ করে আছো কেন? আমি সত্যিই জারজ সন্তান। সাজিদ তোমার বন্ধু কি বলছে? প্লিজ ওনাকে চুপ করতে বলো। আমি অনেক শুয়েছি এতক্ষণ, আর পারবো না। আমাদের এইভাবে ডেকে এনে সবার সামনে অপমান করার ওনার কোনো অধিকার নেই। 2 দিনের পরিচয় উনি আমার মাকে এসব বলতে পারেন না। আমার মা কখনো কোনো অন্যায় করতে পারে না। সাজিদ, প্লিজ ওনাকে চুপ করতে বলো। সাজিদ চুপ করে আছে, রাফিয়াকে বাহু ডোরে জড়িয়ে। নিবিড় মিথ্যা কথা বলে না রাফিয়া, তোমার মাই নিবিড়ের নিজের মা। রাফি স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সাজিদের দিকে, কিছু বলতে পারছে না। নিবিড় সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার পরিবারের সকলেই এখানে আছেন, শুধু একজন মানুষ ছাড়া, সে হলো আমার দাদি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এইভাবে ডেকে এনে হেনস্থা করার জন্য। আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে, আমাদেরই জানতে অজান্তে। আমাদের দেখার বাহিরেও যে কিছু আছে সেটাও আমাদের বোঝা উচিত। আমার মতো যারা চোখের সামনে কি ঘটেছে সেটা নিয়েই জীবনের পাড়ি দেওয়াটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমি সেসব মায়েদের বলবো যারা সামান্য সুখের জন্য নিজের সন্তানদের ছেড়ে আরেকটা ছেলের হাত ধরে চলে যান, আপনি কি একবারও ভেবে দেখেছেন এর সন্তান বড় হলে আপনাকে কোন চোখে দেখবে? আপনার ব্যাপারে ধারণাটা কি জন্মাবে? আপনি কি সুখী হতে পারবেন আপনার স্বামী সন্তানকে কষ্ট দিয়ে? ওনাকে যদি আমি আজ এইখানে নিয়ে না আসতাম, সারা জীবন উনি সমাজের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকতেন, এবং ওনার ছোট সন্তানের কাছেও। সে তো জানতো না তার মা বাবা কতটা নির্লজ্জ আর বেহায়া। আমি মনে করি আর সবার সামনে যে অপমান আর লাঞ্ছিত হয়েছে, এর চেয়ে বড় শাস্তি আর এই পৃথিবীতে নেই। যতদিন বেঁচে থাকবে সমাজের মানুষ আপনাদের কোন চোখে দেখবে, একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন। নাজিফা বেগম চোখ মুছে নিবিড়ের মাথায় হাত দিয়ে, আমি তোমার মা হওয়ার যোগ্য নই বাবা। আজ তোমার কথাই সত্যিই আমি লজ্জিত। সেদিনের ভুলের জন্য আজ আমায় এইভাবে কাঠগড়ায় দাঁড়াতে হবে আমি ভাবিনি। তুমি আমায় চোখ খুলে দিয়েছ, তবে সেটা অনেক দেরি হয়ে গেছে। তুমি আজ যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব বাবা। আপনার মতো করে আমার বাবার
মা আমাকে বানায়নি। মাকে কাকে বলে জানেন? নিবিড় সালমা বেগমকে নিজের বাহুডোরে নিয়ে, এই তো মা, যার নিঃশ্বাস মুখের দিকে তাকালেই আমার পৃথিবীর সব ভুলে থাকা যায়। মা, আমি তোমাকে এতক্ষণ অনেক কষ্ট দিয়েছি, তাই না? না বাবা, আমার কোনো কষ্ট নেই। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া তোর মতো সন্তান আমাকে দিয়েছে। নিবিড় রিশাদকে ডেকে সবার খাবারের ব্যবস্থা করো। আমি চাই না আমার বাড়ি থেকে কেউ খালি মুখে বাড়ি ফিরে যাক। নাজিফা বেগমের দিকে আঙ্গুল তোলার, হ্যাঁ, কখনো আমার পরিচয় আপনি দিবেন না। এতদিন যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। আপনাকে এখানে এনেছি শুধু আমার ফ্যামিলির লোকদের দেখানোর জন্য, যারা এতদিন ঠকতে ঠকতে এইখান পর্যন্ত এসেছে। বোন, এখন তুই ঠিক আছিস? আমি কিন্তু এখনও ঠিক আছি। নাদিয়ার গাল বেয়ে বেয়ে চোখের ফানি গিয়ে উপর নিচ মাথা নাড়ল। নিবিড় আর কাউকে কিছু না বলে উপরে নিজের রুমে গেল। প্রিয়তা পিছন পিছন গেলেও সে পৌঁছানোর আগেই নিবিড় দরজার ভিতর থেকে আটকিয়ে দিল। সবে যে যার মতো করে বিদায় নিয়ে চলে গেছে। রাফিয়াকে সাজিদ নিজের সাথে করে নিয়ে গেছে। নাজিফা বেগম আর মোজাম্মেল হোসেন কেউ কারোর সাথে একটা কথা বলেনি। যে যার মতো করে বাসায় এসে নির্বিকার হয়ে আছে। সবাই এসে নিবিড়ের দরজা খাচ্ছে। রিশাদ দূরে দাঁড়িয়ে আছে। প্রিয়তা কান্না করতে করতে, আপনি প্লিজ দরজাটা খুলুন। আপনি না বললেন আপনি নিজেকে সামলিয়ে নিয়েছেন, তাহলে এখন কেন এমন করছেন? মোশাররফ হোসেন শান্ত গলায় বলল, আমি জানি বাবা, তুই তোর মাকে অনেক ভালোবাসিস। তুই মন থেকে যে কথাগুলো বলিস নি আমি তো জানি। তুই যদি চাস আমি নিজে গিয়ে ওদের এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। নিবিড় দরজা খুলছে না দেখে সালমা বেগম সবাইকে থামতে বললেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমরা সবাই ফ্রেশ হয়ে ঘুমাতে যাও। আমার ছেলে এতটা অবুঝ নয় উল্টাপাল্টা কিছু করে বসবে। ওর রাগ কমলেও নিজে থেকে দরজা খুলে দিবে। প্রিয়তা, তুই আজ পাশের রুমে ঘুমা। একদিনে কিছু যায় আসবে না। সবাই সালমা বেগমের কথা শুনে যে যার রুমে চলে গেল, কিন্তু প্রিয়তা সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ যেতেই প্রিয়তা পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। মা সত্যিই বলেছে, নিবিড়ের যতক্ষণ না রাগ কমবে এইভাবে দরজা বন্ধ করে থাকবে। এর চেয়ে ভালো আমি পাশের রুমেই ঘুমাই। ভোরের সূর্যের আলো চিকচিক করতে প্রিয়তা চোখ খুলে নিজেকে নিবিড়ের বুকের সাথে লেগে থাকতে দেখে দরপড় করে উঠে বসল। দরজার দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধই আছে। তাহলে আমি এই রুমে কীভাবে এলাম? নিজের গায়ের দিকে তাকিয়ে আরও অবাক হয়ে সবগুলো জুয়েলারি খুলে রাখে পাশের ল্যাম্প পোস্টের উপরে। তার মানে রাতে নিবিড় তাকে এই রুমে নিয়ে এসেছে, কিন্তু কখন এনেছে, যার কারণে আমি একটুও টের পাইনি। নিবিড়ের দিকে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে, আপনি বড়ই আজব মানুষ, এত রাগ, এত অভিমান, কিন্তু ভালোবাসাটাও যেন কমতি নেই। প্রিয়তা উঠে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। রিশাদকে রুম থেকে বেরোতে দেখে প্রিয়তা তড়িঘড়ি করে নিচে নামতে রিশাদ পিছন থেকে হাত ধরে ফেলে। প্রিয়তার সামনে ফিরে, হাত ছাড়ো রিশাদ, সবাই এখন উঠে আসবে। তাতে কি হয়েছে? আমরা একটু কথা বলতেই পারি, তাই না? না, পারি না। নিবিড় এখন উঠে আসবেন। যদি এসে তোমাকে আর আমাকে এইভাবে দেখে, তাহলে বুঝতে পারছো কি হবে? তোমার ভালোবাসা এক্ষুনি গুজিয়ে দিবে। আর আমাকে নিয়ে এতদিন যা প্ল্যান বানিয়েছ সবগুলোতে এক নিমিষেই ফানি ঢেলে দিবে। প্রিয়তা কথাটা বলে রিশাদের হাত ছাড়িয়ে রিশাদের পিছনে তাকিয়ে দেখে নাদিয়া দাঁড়িয়ে আছে। প্রিয়তা ভয়ে ভয়ে ঢোক গেলে ধীর গলায় বলল, আপু। নাদিয়া গম্ভীর মুখে প্রিয়তার কাছাকাছি এসে প্রিয়তার গালে কষিয়ে এক থাপ্পড় দিয়ে, এত বড় বিশ্বাসঘাতকতা করলে? আমার ভাই তোমাকে কিসে কম রেখেছে আমায় একটু বলবে? নাদিয়া চিৎকার শুনে সবাই দৌড়ে ভিড়িয়ে এলো। মোশাররফ হোসেন আর সালমা বেগম এসে, কি হয়েছে নাদিয়া? কি হয়নি বাবা, দুধ কলা দিয়ে কাল সব ফুসে নিচ্ছে আমার ভাই। তোমরা বলতে না প্রিয়তা তোমাদের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে? সব ছিল তো এই মেয়ের অভিনয়। রিশাদ নাদিয়ার বাহুডু জড়িয়ে, নাদু কি বলছো? চুপ করো, আমি তোমায় বুঝিয়ে বলছি। কি বুঝাবে তুমি আমায়? আমার নিজের চোখে যা দেখলাম, তারপরও কি কিছু বলার আছে? বলো তুমি। এই মেয়ে, তুমি আমার এত বড় সর্বনাশ করার আগে আমায় খুন করলে না কেন? কথাটা বললেই নাদিয়া প্রিয়তার গালে আর একটা থাপ্পড় দিতে নিবিড় এসে হাত ধরে, তুই আর একটা থাপ্পড়ও আমার স্ত্রীর গায়ে দিবি না। কথাটা শুনে প্রিয়তা কান্না জড়িত চোখে করুণ চোখে তাকিয়ে আছে। নাদিয়া নিজের হাত ছাড়িয়ে, ভাই
তুই জানিস না তোর বউ আমার কত বড় ক্ষতি করেছে। এই মেয়েটা রিশাদকে কি বলে জানিস? রিশাদ নাকি ওকে ভালোবাসা, তুই জানতে পারলে নাকি ওদের ভালোবাসায় পানি ঢেলে দিবি, ওদের সব প্ল্যান নাকি নষ্ট হয়ে যাবে। কথাটা শুনে প্রিয়তা নিচের দিকে দৌড়ে নেমে যেতে মোশাররফ হোসেন সামনে দাঁড় করিয়ে, নাদিয়া কি বলছে এসব? প্রিয়তা কোনো কথা বলছে না। নিবিড় নেমে এসে, প্রিয়তা, আপু যা বলছে সব সত্যি? প্রিয়তা, আমি জানি তুমি আমায় ঠকাতে পারো না। তোমার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি সেটা মিথ্যে হতে পারে না। প্রিয়তা, তুমি চুপ করে থেকো না। নাদিয়া কাঁদো কাঁদো গলায় বলল, ও কি বলবে ভাই? ওর কি বলার মতো কিছু আছে? আমি তো নিজের কানে যা শুনেছি, তারপরে এই মেয়ে মিথ্যা বলবে কি করে? এনাফ আপু, আমি প্রিয়তার মুখ থেকে শুনতে চাই। কথাটা বলতে রিশাদ মনে মনে ভাবলো, আমি যদি চুপ করে থাকি তাহলে আমি আজ প্রিয়তাকে হারাবো। প্রিয়তাকে যেই করে হোক এই বাড়ি থেকে বের করতে হবে। রিশাদ নাদিয়ার হাত ধরে, নাদু, আমি প্রিয়তাকে অনেক বুঝিয়েছি আমাদের এই সম্পর্কটা হয় না, কিন্তু প্রিয়তা বলল নিবিড় নাকি তাকে সারাক্ষণ বকাবকি করে, রাগ দেখায়, এরকম উটকো মেজাজি ছেলের সাথে নাকি সে সংসার করতে চায় না। সে আরও বলল, নিবিড়কে শুধু ভালোবাসে তার টাকার কারণে, না হলে এইরকম একটা ছেলের সাথে জীবনেও সংসার করতো না। আমাকে বলল সে নাকি আমাকে এই বাড়িতে আসার পর থেকেই ভালোবেসে ফেলেছে। তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা দেখে নাকি ওর খুব হিংসা হয়। নাদিয়া এসব শুনে, দেখেছিস ভাই, এরপরও বলবি এই মেয়ের থেকে কিছু শোনার বাকি আছে? মোশাররফ হোসেন বুকের ব্যথা বেড়ে যেতে সালমা বেগম নিয়ে সোফায় বসিয়ে, জুহি, তোর বাবার ওষুধ গুলে নিয়ে আয়। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে আছে। তার একটা নিঃশ্বাস যেন ভারী পাথরে পরিণত হয়েছে, কিন্তু প্রিয়তার চোখের পানি বলছে অন্য কথা। প্রিয়তা কোনো মিথ্যা বলে না। প্রিয়তা, প্লিজ, যা ঘটেছে তুমি সব বলো, আমি শুনতে চাই। প্রিয়তা, কেন চুপ করে আছো? আমি তো মুখ ফুটে কিছু বলতেও পারছি না। তুমি কিছু বললে আমি তোমার হয়ে বলতে পারি, প্লিজ কিছু বলো। নিবিড় মনে মনে কথাগুলো বলে যাচ্ছে। নাদিয়া নিবিড়ের সামনে দাঁড়িয়ে, কি রে ভাই, তুই বল, আমার কি এ বাড়িতে থাকার সম্ভব? মা অন্যায় করেছিল বলে তুই সবার সামনে শাস্তি দিয়েছিস। বাবারও ধৈর্য ধরার শক্তি ছিল তাই ধরেছি, কিন্তু আমি, ভাই, আমার কোনোটাই নেই। আমি বাবার মতো এত দয়াবান হতে পারবো না। আমি পারবো না আমার মেয়েকে বাবাহারা করতে। আমি পারবো না রিশাদকে ছাড়া এক মুহূর্তের জন্য জীবন পার করতে। নাদিয়া চিৎকার করে কান্না করতে করতে নিবিড়ের বুকের সাথে মিশে গেল। নিবিড় নাদিয়াকে জড়িয়ে শুধু প্রিয়তার দিকেই তাকিয়ে আছে। জুহি মোশাররফ হোসেনকে ওষুধ খাইয়ে প্রিয়তার কাছে এগিয়ে এসে, ভাবি, তুমি কিচ্ছু বলবে না? ভাইয়ার কথাটা একবার ভেবেছ? ভাইয়া কতটা কষ্ট পাচ্ছে? সালমা বেগম প্রিয়তার সামনে দাঁড়িয়ে, আমার ছেলেটাও রক্ত মাংস গড়া একটা মানুষ। ও কোনো রোবট নয় যে যা ঘটে যাক না কেন কোনো কষ্ট হবে না। 2 দিন হলো না ছেলেটা একটা ফাড়া না কাটাতেই তোরা এত বড় একটা ঘটনা ঘটিয়ে বসে আছিস। প্রিয়তা, তুই কেন চুপ করে আছিস? আমার ছেলেটার মুখের দিকে একবার তাকা, দেখ সে তোর মুখ থেকে কিছু শোনার আশায় তোর দিকে তাকিয়ে আছে। প্রিয়তা নিবিড়ের দিকে তাকিয়ে, আপনি আমায় ক্ষমা করে দিন নিবিড়, আমি যা বলতে চেয়েছিলাম সেটা অনেক দেরি হয়ে গেছে। আমি যদি এখন কিছু বলি আপনার বোন বাঁচবে না, হয়তো খারাপ কিছু করে বসতে পারে, কারণ আপু যে রিশাদকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। আমি তো জানি আপনি আপনার বোনকে কতটা ভালোবাসেন। আপুর কিছু হলে যে আপনি বাঁচবেন না সেটা আমি ভালো করেই জানি। এর চেয়ে ভালো আমি পর হয়েই থাকি। জানি না আজ আমার ভাগ্যে কি আছে, যদি খারাপ কিছু হয়ও তবুও দূর থেকে তো জানবো আপনারা ভালো আছেন। এমনিতে তো এই বাড়িতে আমার সময় আর বেশি নেই, মাত্র 2 মাস। 2 মাসের জন্য আপনার ফ্যামিলির মাঝে কোনো ফাটল ধরুক আমি চাই না। আমাকে তো চলেই যেতে হবে আজ, নয়তো কাল। কিন্তু আপুর ভালোবাসার প্রতি বিশ্বাস কমে যাক আমি চাই না। হয়তো আপু আমার কথা বিশ্বাস করবে না, মাঝ থেকে আপনাদের ভাই বোনের সম্পর্ক আমার জন্যই নষ্ট হয়ে যাবে। এর চেয়ে ভালো আমার চুপ করে থাকাটাই। নিবিড় নাদিয়াকে নিজের কাছ থেকে সরিয়ে প্রিয়তার সামনে দাঁড়িয়ে, আমার চোখের দিকে তাকাও। প্রিয়তা নিজের চোখের পানি মুছে নিচের দিকে তাকিয়ে আছে। নিবিড় ধমক দিয়ে, কি হলো, তাকাও বলছি।
প্রিয়তা ভয়ে ভয়ে তাকাতে তুমি বলো এসব কিছু মিথ্যা। বলো প্রিয়তা, সত্যিটা কি? আমার কেন মনে হচ্ছে আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না? নিবিড়ের দাদি আর তনুষা নিজেদের রুম থেকে বেরিয়ে এসে দাদি বলতে লাগলো, সি সি, শেষে কিনে এসব দেখবার জন্য বাঁচাইয়ে রাখলো আল্লাহ। নিবিড় দাদির কথায় কিছু না বলে, প্রিয়তা প্লিজ আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি জানো না আমি এখন কি করতে পারি। প্রিয়তা চিৎকার দিই, কি করবেন আপনি? মেরে ফেলবেন আমায়? তাহলে মেরেই ফেলুন। এই স্যার আপনি কি করতে পারেন? ও, আমি তো ভুলেই গিয়েছি, আপনি তো ইশতিয়াক ইসলাম নিবিড়, একজন বিখ্যাত বিজনেসম্যান, যার কথায় সবাইকে উঠতে হয় বসতে হয়। সবাইকে আপনি চাকর বানিয়ে রাখতে চান, নিজেকে আকাশ সমান বসিয়ে রেখেছেন। এবার একটু নিচে নামুন নিবিড় সাহেব, আর কত উপরে বসে থাকবেন? পরের ওপর হুকুম চালাবেন। আপনি কি ভাবেন সবাই আপনাকে ভয় পায়? না, আমি অন্তত পাই না, কারণ আমি আপনাকে রাক্ষস ছাড়া কিছুই ভাবি না। নিবিড় প্রিয়তার বাহুডোরে জাকিয়ে, তাহলে এতদিন তোমার সব মিথ্যা ছিল? বলো তুমি। আমি যে তোমাকে ভালোবেসেছি তাও কি মিথ্যা? সব বাদ দিয়ে দিলাম। কাল রাতে যে তোমাকে পাশের রুম থেকে কোলে করে নিয়ে এসে নিজের বুকে জায়গা দিলাম, সে ভালোবাসাটুকুও মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যা। মিথ্যা। আপনি নিজের শরীরের জ্বালা মিটিয়েছেন আমাকে দিয়ে, দিনের পর দিন আমাকে ব্যবহার করেছেন। কথাগুলো বলতে নিবিড় প্রিয়তার গালে সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মেরে চোখ বন্ধ করে আছে। মোশাররফ হোসেন আর সালমা বেগমও চোখ বন্ধ করে নিজেদের চোখ মুছছে। না দিয়ে নিবিড়ের কাছে এগিয়ে গিয়ে এসে, ভাই ওকে আর মারতে হবে না, আমি চলে যাচ্ছি। আমার ছোট বাড়িটাই আমার ভালো, আমার কপালে যা আছে তাই হবে, তবুও আমি রিশাদকে হারাতে পারবো না। নিবিড় নাদিয়ার চোখের পানি মুছে দিয়ে, তুই কোথাও যাবি না আপু, যার কারণে এত প্রবলেম সেই এই বাড়ি থেকে চলে যাবে। আমার বাড়িতে কখনো বেইমানের জায়গা নেই। যে ভালোবাসার মূল্য দিতে জানে না তাকে আমি এই বাড়িতে কিছুতেই দেখতে চাই না। প্রিয়তাকে বিড়বিড় করে বলল, আমি আমার শরীরের জ্বালা মিটেছি তোমাকে দিয়ে? আমি যদি তাই করে থাকি তাহলে একই অন্যায় তুমিও করেছ। তুমি আমার ফ্যামিলির সামনে যে ছোট আমায় করেছ তার কোনো ক্ষমা নেই। নিবিড় কথাগুলো বলে উপরে নিজের রুমে চলে গেল। নাদিয়াও রুমে যেতে রিশাদও ফিসন ফিসন চলে গেল। একে একে সবাই চলে গেলেও শেফালি প্রিয়তার সামনে দাঁড়িয়ে, ভাবি তুমি মিথ্যা কইলা কেন? ওই লোকটা যে তোমার মাঝে মাঝে বিরক্ত করে, তুমি কইলা না কেন? শেফালি আপা, ভাবি আমি সব বুঝে ফেলাইছি আগে। এই লোকটা প্রায় সময় তোমার এইটা ওইটা ভুলা ভয় দেখাইতো, আর তুমি কাউরে কিচ্ছু কও নাই। সবাইরে না কইতা, ছোট ভাইজানরে তো একবার কইতা। শেফালি আপা, আমি যেদিন প্রথম তোমার ভাইজানরে বলছি সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শুনতে পাইনি। পরে যখন বলতে চাইছি সেদিন শুনলাম তোমার ভাইজান রিশাদকে পুরো অফিসের এমডি বানিয়েছে। তখন বললে নিবিড় বলতো, আমি ওর বোনের ভালো চাই না, তাই এসব বলছি। আর আমার হাতে তো কোনো প্রমাণও নেই ওকে দেখাবো। এখন কি করবা ভাবি? সত্যি সত্যি চলে যাবা? এছাড়া আমার আর কোনো উপায় নেই। তাই কই যাইবা? বাপের বাড়ি? জানি আপা, তোমার তো একখান আশ্রয় আছে, আমার সেটাও নেই। মায়ের কাছে গেলে থাকতে দিবে কিনা সেটাও আমি জানি না, তবে ওই বাড়ি ছাড়া দেওয়া ছাড়া উপায়ও নেই। প্রিয়তা ধীরে ধীরে রুমে গিয়ে দেখে নিবিড় ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে। প্রিয়তা ব্যাগ নিয়ে নিজের কয়েকটা শাড়ি আর কয়েকটা জামা গুছিয়ে নিয়েছে। নিবিড় প্রিয়তার আলমারি খোলা আর বন্ধ করার শব্দ পেয়ে চোখ খুলে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা হাতে ব্যাগ নিয়ে নিবিড়ের সামনে দাঁড়িয়ে, ক্ষমা করে দিবেন আমায়, নিজের খেয়াল রাখবেন। তনুষা তো এখনো আছে, পারলে বিয়েটা করে নিন। আপনার ইচ্ছে হলে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দিব। নিবিড় চুপ করেই আছে। ভালো থাকবেন, আজ থেকে কেউ আপনাকে আর বকবক করে জ্বালিয়ে মারবে না। আপনারও বলতে হবে না প্রিয়তা, প্লিজ বকবকানি বন্ধ করো, বেশি রাত করে অফিসের কাজ করবেন না। সেটা তোমার কাছ থেকে কোনো পরামর্শ শুনতে চাই না। প্রিয়তা কিছু বলল না, চোখ মুজে দরজা পর্যন্ত যেতেও নিবিড় আবার বলল, প্রিয়তা এখনো সময় আছে সত্যিটা বলা, তুমি শুধু একবার বলো সব মিথ্যা, রিশাদ যা বলেছে।
প্রিয়তা কিছু না বলে ঘন ঘন পায়ে হেঁটে চলে এলো নিচে নেমে। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে, তুমিও আমার মায়ের মতো আমায় ঠকালে? আমি যাদের ভালোবাসি তারা কেন আমায় এমন করে ঠকায় বলতে পারো? প্রিয়তার রুমে ঢুকতে সালমা বেগম বেরিয়ে গেল। প্রিয়তা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে মোশাররফ হোসেনের কাছে এগিয়ে গিয়ে, বাবা আমি আসি। তোমার ছেলেটার দিকে একটু খেয়াল রেখো। এতই যখন ভালোবাসিস তাহলে ছেড়ে যাচ্ছিস কেন? কেন করলি সকাল থেকে এই নাটক? তুই যে কাউকে বাঁচানোর জন্য মিথ্যে বলছিস আমি ঠিক বুঝেছি রে মা। কথাটা বলতেই প্রিয়তা নিজেকে সামলাতে না পেরে মোশাররফ হোসেনকে জড়িয়ে, বাবা এছাড়া আমার কোনো উপায় নেই। আমি যে ওনাকে বড্ড ভালোবাসি বাবা। আমি ছেড়ে গেলে হয়তো উনি ক্ষণিকের জন্য কষ্ট পাবেন, কিন্তু আপু গেলে উনি সারা জীবন আমায় ক্ষমা করতে পারবেন না। উনি আপুকে কতটা ভালোবাসেন আমি তো জানি, তাই বলে নিজেকে বিসর্জন দিয়ে দিবে? আরে পাগলি, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই সমান অপরাধী। জুহি এসে, বাবা তুমি ঠিক বলেছ, আমি বিশ্বাস করি না ভাবি কোনো অন্যায় করবে। প্রিয়তা মাথা উঠিয়ে, পরীক্ষা ভালো করে দিও, বাবা মায়ের দিকে একটু খেয়াল রাখিও, সাথে তোমার ভাইয়াকেও, ও অনেকটা ভেঙে পড়েছে। তুই সত্যিই চলে যাবি? হ্যাঁ বাবা। ঠিক আছে, আমি তোকে আটকাবো না। একদিন আমার ছেলে তোকে ফিরিয়ে নিয়ে আসবে, এটা আমি বলে রাখলাম। প্রিয়তা কথা না বাড়িয়ে বিদায় নিল নিবিড়ের বাড়ি থেকে। কোথায় যাবে এখনো ঠিক করেনি সে। ক্ষণিকের স্বপ্নের রাজ্যের রানী ছিল ওই কয়েকটা মাস। ঘুম থেকে জেগে কষ্টকে আবার আপন করে নিয়েছে। হয়তো অনেক কথা শুনতে হবে তাকে। সমাজের লোকেরা তো কখনোই তাকে ছাড় দিবে না, সাথে নিজের মায়ের পেটের বোনগুলো। নিজের ভাগ্যকে মেনে নিয়ে কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি এসে পৌঁছালো প্রিয়তা। প্রিয়তা উঠানে এসে দাঁড়াতেই প্রিয়তার মা একটু অবাক হলো। তিনি জামা কাপড়গুলো রোদে শুকাতে দেওয়ার জন্য বাহিরে এসে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। সত্যি কি প্রিয়তা এসেছে? হাতে জামার কাপড়গুলো রেখে দৌড়ে প্রিয়তার কাছে এসে, প্রিয়তা মা তুই এসেছিস, কথাটা বলে কান্না জড়িত চোখে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে, জামাই বাবা আসেনি? কই, ওকে তো দেখছি না। খুব শান্ত গলায় প্রিয়তা বলল, ও আর আসবে না মা। কথাটা বলেই প্রিয়তা বাড়ির ভেতর ঢুকে নিজের রুমের দরজা আটকিয়ে দিল। দরজায় নিজের ফিট ঠেকিয়ে দাঁড়িয়ে থেকে অজরে চোখের ফানুগুলো ঝরাতে লাগলো। নূরজাহান বেগম অবাক হয়ে তাকিয়ে পিছন পিছন এসে দরজা বন্ধ দেখে, প্রিয়তা কি হয়েছে মা? ওই বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? প্রিয়তার কোনো সাড়া শব্দ না পেয়ে নূরজাহান বেগম অসহায় মুখে সোফায় বসে পড়লেন। প্রিয়তার ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে। কি করে পারলো সে নিবিড়কে এইভাবে বলতে? নিবিড়ের মনে কতটা কষ্ট পেয়েছে সেটা তো আমি বুঝি। নিবিড় প্লিজ, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি জানি আপনি আমায় কতটা ভালোবাসেন। প্রিয়তা কথাগুলো বলে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। নিবিড় সকাল থেকে একটু পানিও মুখে দেয়নি। প্রিয়তা তাকে কি করে বলতে পারলো তার শরীরে জ্বালা মিটিয়েছে ওকে দিয়ে। ও তো জানে আমি ওকে ছাড়া থাকতে পারি না, কারোর সাথে তেমন মিশতে পারি না, কাউকে ওর মতো করে ভালোবাসতে পারি না। তারপরেও কেন সে এমন করলো? কি কম দিয়েছি আমি ওকে? একদিন চলে গেল। নিবিড়ের বাড়িতে সবাই থমথমে হয়ে আছে, যে যার রুমে পড়ে আছে। সালমা বেগম নিবিড়ের জন্য খাবার নিয়ে এসে টেবিলের উপর রেখেই লাইট ধরিয়ে, যে চলে গেছে তার জন্য কেন চিন্তা করে খাওয়া বন্ধ করে দিবি? তুই যে ওকে কতটা ভালোবাসিস সেটা ওর বোঝা উচিত ছিল। নিবিড় চুপ করে চোখ বন্ধ করে আছে। সালমা বেগম আবার বলল, খেয়ে নে বাবা। প্রিয়তা এমন একটা কাজ করবে আমি জীবনেও ভাবিনি। শেষে কিনা মেয়েটার সংসার নিয়ে টানাটানি। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে হেলান থেকে ঠিক করে বসে, মা প্রিয়তার নামে আমি এখানে কোনো কথা শুনতে চাই না। কে কি করলো কিংবা করে তার আমার থেকে তুমি ভালো করে জানো। মা আমি বিজনেসম্যান মানুষ, এমনি এমনি হওয়া যায় না। চোখ কান খোলা রেখেই দূরপথে পাড়ি দিতে হয়। নিবিড়ের কথাগুলো শুনে সালমা বেগম মনে মনে বলল, আমি জানি নিবিড়, আমার মেয়ে এই কাজ করতে পারে না। নিশ্চয়ই আমাদের কোথাও ভুল হচ্ছে।
নিবিড়ের কাছে এগিয়ে এসে, তুই উঠে খেয়ে নিস, আমি তোর বাবাকে ঔষধ দিয়ে আসি। এরপরেও যদি তুই না খাস তাহলে আমিও খাবো না। প্রিয়তা সকালবেলা ঘুম থেকে উঠে এসে ড্রয়িং রুমে বসেছে। নূরজাহান বেগম এসে পাশে বসে, কাল থেকে তো কিছুই খাসনি মা, এখন কিছু একটা খেয়ে নে। মা, আমার ইচ্ছে করছে না। কি হয়েছে ওই বাড়িতে? কিছু হয়নি মা, তোমার মেয়ে কিছুদিনের জন্য সুখের রাজ্যে গিয়েছিল ঘুরতে, সময় ফুরিয়ে গেছে তাই চলে আসতে হয়েছে। তুই কি সত্যিই আর ওই বাড়িতে যাবি না? আমি না হয় জামাইকে একটা ফোন দিয়ে দেখি, আমি বললে নিশ্চয়ই সে এসে তোকে নিয়ে যাবে। ছেলেটা খুব ভালো, তোকে অনেক ভালোবাসে, সেদিন নিজের চোখে দেখলাম। না মা, তুমি ওকে কোনো ফোন দিবে না, আমি যেভাবে আছি ভালো আছি। আচ্ছা মা, তুমি থাকো, আমি কলেজে ইশাকের সাথে একবার দেখা করতে হবে। চাকরিটা যে আমার আবার বড্ড প্রয়োজন। চাকরিটা যদি না হয় অন্য কিছু দেখব, চিন্তা করো না মা। তোমার মেয়ে এখন বাস্তবতা খুব ভালো করে বুঝে। এই কয়েকটা মাস অনেক কিছু শিখেছি, কিভাবে শত আঘাতেও নিজেকে সামলিয়ে নিতে হবে। কথাটা মনে মনে বলল, মা, নিবিড় যে আঘাত পেয়েছে সে আঘাতের তুলনা আমার আঘাত কিছু না। মানুষটার কাছে শিখেছি কি করে শত কষ্টে নিজেকে সামলাতে হয়। কয়েকদিন হয়ে গেল নিবিড় আর প্রিয়তার মাঝে একবারও কথা হয়নি। নিবিড় বারবার ফোন হাতে নিয়েও আবার ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রিয়তাও ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনছে। সকাল সকাল অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে নাস্তার টেবিলে বসল। নাদিয়া সবাইকে নাস্তা দিয়ে অদরাকে খাওয়াচ্ছে। রিশাদ এখনও নাস্তা করতে আসেনি। নাদিয়া শেফালিকে ডেকে রিশাদকে ডেকে আনতে বলল। নিবিড় সামান্য কিছু মুখে দিয়ে উঠে ড্রয়িং রুমে এসে খেয়াল করলো জরুরি ফাইলটাই নেওয়া হয়নি। নিবিড় উপরে গিয়ে ফাইলটা নিয়ে ফোনে মাহিদের কল আসতে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ মাহিদ, বলো। স্যার, ম্যাডাম তো কলেজে জয়েন করেছে, আমি সব ব্যবস্থা করেছি এবং ইশাক সাহেবকে বলেছি ম্যাডাম জিজ্ঞেস করলে যেন উনি বলে সব কিছু যেন উনিই করেছেন। ওকে, এক কাজ করে একজন গার্ড লাগিয়ে দাও, ম্যাডাম কি করে না করে সেসব জানার জন্য। দরকার হলে ম্যাডামকে ফোন দেয় কে, SMS দেয় কে। কথাটা বলেই নিবিড় অস্থির গলায় বলল, মাহিদ তুমি ফোন রাখো, আমি অফিসে এসেই কথা বলছি। ফোন রেখেই আমি এত বড় ভুল কিভাবে করলাম? হাতের কাছে প্রমাণ থেকে কেন বাহিরে দৌড়াদৌড়ি করছে? প্রিয়তাকে যে SMS দিত ওই নাম্বারটা তাহলে কার? নিবিড় অন্য একটা ফোন পকেট থেকে বের করে, এই নাম্বার প্রিয়তা ছাড়া কেউ জানে না, এটা দিয়ে ফোন দিয়ে দেখি। ভাগ্যিস প্রিয়তা যাওয়ার আগে ওর ফোন থেকে নাম্বার নিয়েছিলাম। নিবিড় ফোন দিতেই রিশাদের রুম থেকে ফোনের রিংটোন বাজতেই নিবিড়ের কানে এসে আওয়াজ লাগছে। নিজের কান থেকে ফোন নামিয়ে কোথাও আওয়াজ হচ্ছে। নিবিড় নিজের রুম থেকে বেরিয়ে রিশাদের রুমের দিকে নজর পড়ল। নিবিড় আস্তে আস্তে এগিয়ে গিয়ে রিশাদের রুমে যেতেই দেখে রুমে কেউ নেই, কিন্তু খাটের উপরে ফোনটা বাজতে বাজতে কল কেটে গিয়েছে। নিবিড় আবার ফোন দিয়ে একদম ফোনের কাছে এসে ফোন হাতে নিয়ে দেখে নিজের নাম্বার। নিবিড় একটু অবাক না হয়ে, আমার ধারণাটাই ঠিক। নিবিড় রিশাদ ওয়াশরুম থেকে এসে নিবিড়ের হাতে নিজের ফোন দেখে অবাক হয়ে, তুমি হঠাৎ এই রুমে? নিবিড় নিজেকে সামলিয়ে মুচকি এসে, তোমাকে ডাকতে আসলাম, 11টায় মিটিং আছে, তুমি ওখানে থাকবে। রিশাদ মাথা নাড়িয়ে হাঁ বুঝালেও এটা মাথায় আসলো না নিবিড় আপনি থেকে তুমিতে নেমে গেল কেন। নিবিড় মুচকি এসে, আসলে তুমি আমার আদরের বড় বোনের স্বামী, আপনি আপনি বলতে কেমন জানি লাগে। ওকে, তাহলে তুমি আসো, আমি যাই। রিশাদ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে, যাক বাবা। নিবিড় কিছু বুঝতে পারেনি, কিন্তু আমার মনের কথাটা শুনে নিল। নিবিড় নিচে এসে কাউকে কিছু না বলে অফিসে চলে গেল। অফিসে এসে নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে, রিশাদ আর প্রিয়তার নিশ্চয়ই কোনো অতীত আছে যেটা এরা দুজন সবার কাছ থেকে লুকিয়েছে, কিন্তু কি সেটা? প্রিয়তা, আমি এই কয়েকদিন নিজের চোখ দুটো এক করতে পারিনি, আর তুমি একবারও ফোন দিয়ে বললে না নিবিড় আপনি ঠিক আছেন। কার ভালো করতে গিয়ে নিজের ক্ষতি খুঁজে নিলে? কেন করলে এসব? আমার ভালোবাসা কি তোমার কাছে এতটাই তুচ্ছ তাচ্ছিল্য? না, বিকেলে গিয়ে আমি প্রিয়তাকে নিয়ে আসব। বাড়ির সবাইকে যে করে হোক কিছু বুঝিয়ে প্রিয়তাকে বাড়ি নিয়ে আসতে হবে। কিছুক্ষণ পর মাহিদ এসে, স্যার ডেকেছেন? তোমার ম্যাডাম কলেজ থেকে গেলে আমায় বলবে, আমি ওই বাড়িতে যাব। জি স্যার।
মোশাররফ হোসেন সালমা বেগমকে উদ্দেশ্য করে বললেন, সালমা, একটা জিনিস খেয়াল করেছ? কি? নিবিড় কিন্তু আগের মতো হয়ে গেছে। কারোর সাথে কথা বলে না, চুপচাপ হয়ে থাকে। প্রিয়তা থাকতে তো দুই একটা কথা শোনা যেত, এখন তো তাও না। চিন্তা করো না, প্রিয়তা ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। আর আমার বিশ্বাস নিবিড় প্রিয়তাকে ফিরিয়ে আনবে। বিকেল ঘনিয়ে এসেছে। প্রিয়তা কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে তোয়ালে ফেঁসি চুলগুলো বেঁধে, মা, ও মা, রিয়া ইবাদের বাড়ি থেকে আসেনি? নূরজাহান বেগম চুলার চা বসিয়ে বাহিরে এসে, না রে, কিন্তু মা, ওর তো পরীক্ষা, তাই না? চিন্তা করিস না, কাল হয়তো চলে আসবে। মা ভিতরে আসো তো। বাহিরে থেকে কি বলো? চা হয়েছে? নূরজাহান বেগম কিছু বলছে না, তাকিয়ে আছে সামনে থাকা মানুষটার দিকে। নূরজাহান বেগম এগিয়ে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, তুমি আমার মেয়েটাকে এইভাবে শাস্তি কেন দিচ্ছ? আমার মেয়েটাকে কি অন্যায় করেছে? নিবিড় নূরজাহান বেগমকে সালাম দিয়ে, মা, আপনার মেয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, এতে কারো দোষ নেই। ঠিক আছে বাবা, আমার মেয়ে যে অন্যায় করেছে তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নূরজাহান বেগম হাত জোড় করতে নিবিড় হাত ধরে বুকে জড়িয়ে, সিসি মা, কি করছেন আপনি? মা, প্রিয়তাকে আমি নিতেই এসেছি। হ্যাঁ বাবা, ওকে নিয়ে যাও। ইবা আর অনিলা আসলে ওকে কথা শোনাতে ছাড়বে না। তোমার বাড়ি থেকে যদি সুন্দরভাবে আসে তাহলে কিছু বলবে না, কিন্তু এইভাবে থাকলে লোকজন নানান কথা বলবে। প্রিয়তা নূরজাহান বেগমের সারা শব্দ না পেয়ে, মা, তোমাকে কতবার বলেছি আমাকে এক কাপ চা দিও, আমি নিজে করতে গেলাম। তুমি? এগিয়ে এসে নিবিড়কে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। বুকের ভিতর প্রচণ্ড ছিনছিন ব্যথা করছে। নিবিড় সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে কেন এসেছো? বাড়ির সবাই জানে? প্রিয়তা নিজেকে সামলিয়ে কিছু না বলে ঘরের ভিতরে ঢুকতে যাবে, এমন সময় নিবিড় দৌড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে, প্রিয়তা, আমার কথা শোনো। তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু আমার আপনাকে কিছু বলার নেই। প্রিয়তা, আমি তোমায় নিতে এসেছি। আপু জানে? নিবিড় নিচের দিকে তাকিয়ে, না, কিন্তু তুমি আমার স্ত্রী, তোমার অধিকার আছে ওই বাড়িতে থাকার। সরি মিস্টার নিবিড়, আমি ওই বাড়িতে যেতে পারবো না। আর আপনি কি আমাকে এখানে দয়া দেখাতে এসেছেন? আপনার অনেক টাকা আছে আমি জানি, সেটা এখানে এসে আমায় বোঝাতে হবে না। সেটা কি ভেবেছো তুমি নিজেকে? মহান হতে চাইছো? তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না, নাকি আমি জানতে পারবো না? প্রিয়তা, যে ভালোবাসে সে জানে ভালোবাসা হারানোর কষ্টটা কি। প্রিয়তা, ভালোবাসার মাঝে বিশ্বাস থাকতে হয়, ভরসা থাকতে হয়। একজন স্বামী যখন তার স্ত্রীকে ভালোবাসে, সেটা শুধু শরীর দেখে নয়, ভেতরে যে মন আছে সেটাও দেখে। তুমিই বলো, আমি যখন তোমায় ভালোবেসেছি তখন কিন্তু তুমি আমার কাছে বেশি আসতেও না, এবং কি আমিও তোমার কাছে যেতাম না। তাই বলে কি আমাদের ভালোবাসা হয়নি? নিবিড় আর প্রিয়তার কথা শুনে নূরজাহান বেগম আর মাহি দূরে সরে গেল। প্রিয়তা নিবিড়ের কথা শুনে, প্লিজ, আপনার এসব জ্ঞানী কথা আমি শুনতে চাই না। আপনি যদি আমায় সত্যি ভালোবাসতেন তাহলে 1.5 বছরের এগ্রিমেন্ট করতেন না। বুঝলাম, করেছেন। পরে যখন আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে তখনও তো পারতেন পেপারগুলো ছিঁড়ে ফেলে দিতে। প্রিয়তা, তুমি বাচ্চাদের মতো কথা বলছো। ওই পেপার তুমি পড়ে দেখেছ? তাহলে কেন উল্টো পাল্টা বক বক করছো? এখন এসব বাদ দিয়ে তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। না, আমি বাড়ি যাব না, আমি এখানেই ভালো আছি। ছোটবেলা থেকেই সবার কথা শুনে বড় হয়েছি, এখন না হয় মরণ পর্যন্ত শুনবো। আমি চাই না আমার কলঙ্কের দাগ নিয়ে সবার সামনে দাঁড়াতে। আমি তো আপনাকেও ঠকিয়েছি, তাই না? আপুর সংসার ভাঙতে চেয়েছি, তাহলে আপনি এখন কেন এখানে এসেছেন? সেদিন তো সবার সামনে সব বিশ্বাস করিয়ে নিয়েছেন। কোন শালাই তোমাকে কলেজের প্রফেসর বানিয়েছে? মাথায় এত গোবর নিয়ে থাকো। এই, তুমি বাচ্চাদের শিখাও কি আমার একটু বলো তো? মানে, আমার ইচ্ছে করছে তোমাকে কষিয়ে 2টা থাপ্পড় দিই। তুমি আমাকে আগে এইটা বলো, রিসার্চ যে তোমাকে SMS করতো তুমি আমায় আগে বলোনি কেন? কথাটা শুনেই প্রিয়তা ছমকে নিবিড়ের দিকে তাকিয়ে, কি যাতা বকছেন? উনি আমাকে SMS দিবে কেন? কথাটা আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। প্রিয়তা নিচের দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারছে না। নিবিড় মুচকি এসে, পারবে না বলতে, কারণ আমি জানি
তুমি আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারো না। কেন বললে না বলো? রিশাদ মাঝে মাঝে তোমার হাত ধরতো, ভয় দেখাতো, তাই না? সেগুলোও তো আমায় বলনি। প্রিয়তা ধীর গলায় বলল, আপনি কি করে এত কিছু জানলেন? তোমার না জানলেও চলবে। আগে বলো, তুমি সবার সামনে সত্যিটা কেন বলনি? তোমায় আমি সুযোগ দিয়েছি বারবার, রুমে এসেই তো বলতে পারতে। প্রিয়তা কিছু বলছে না দেখে নিবিড় ধমকিয়ে, কেন বলনি বলো? প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বলল, আমি আপনাকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু যখনই বলতে চেয়েছি একটা না একটা প্রবলেম হয়ে যেত। আপনার মনে আছে যেদিন আমি বলেছিলাম রিশাদকে আমার অফিসের এমডি বানাবো? আমি সেদিনও বলতে চেয়েছি, কিন্তু আপনার কথা শোনার পর আপনি বিশ্বাস করবেন না ভেবে আমি আর বলিনি। হয়তো আপনি আমায় ভুল বুঝতেন। নিবিড় ধীর গলায় বলল, একবার তো বলে দেখতে পারতে, আমি তোমায় ভুল বুঝি কিনা সেটা যাচাই করে নিতে। প্রিয়তা, স্বামী স্ত্রীর সম্পর্কের মানে জানো? আমার তো মনে হয় তুমি জানো না। যদি জানতে, আমাদের মাঝে এত বড় দেওয়াল বানিয়ে ফেলতে না। একজন স্ত্রী যদি তার স্বামীর সাথে মন খুলে তার জীবনের সব কিছু শেয়ারই করতে না পারে, তাহলে এই সম্পর্ক থেকে লাভ কি? স্বামী তো সেই, যার কাছে নিজের স্ত্রী কোনো কথা বলতে দ্বিধায় পড়বে না, কখনো মনে আসবে না আমি এই কথা বললে আমার স্বামী আমাকে ভুল বুঝবে, অবিশ্বাস করবে। যদি এমন কথা মনে হয়ে থাকে, তাহলে সে সম্পর্কের কোনো নাম নেই, কোনো রং নেই। তোমাকে আমি আগেই বলেছি, আমার কাছে কিছু লুকাবে না। আমি যদি এক পা সামনে বাড়াই, তুমিও এক পা সামনে বাড়িয়ে আসবা, তাহলে সে সম্পর্ক কখনো নষ্ট হয় না। এখন তুমি বলো, আমি কি তোমার যোগ্য স্বামী নই বলে আমার কাছে সব লুকিয়েছ, নাকি আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না? প্রিয়তা কিছু বলতে পারছে না, গলাটা ভারী হয়ে এসেছে। হঠাৎই নিবিড়ের বুকে নিজেকে লুকিয়ে কাঁদতে কাঁদতে সরি। নিবিড় প্রিয়তাকে জড়িয়ে ধরে, আই লাভ ইউ। প্রিয়তা, আই লাভ ইউ। জানি তো আমি আই লাভ ইউ বলেছি তোমাকে। হ্যাঁ, শুনেছি। নিবিড় এবার প্রিয়তাকে ছাড়িয়ে দুপাশের কাঁধ শক্ত করে ধরে, আবার সেদিনের মতো শুরু করেছ? একটু ভালো কথা বললে মাথায় সরে বসো। এই তোমার প্রবলেম কি? আই লাভ ইউ বলে মানুষের আনসার এরকম হয় আমার জানা নেই। প্রিয়তা ন্যাকামি গলায় বলল, আমি করি তো, তাতে আপনার কি? এখন শক্ত করে জড়িয়ে ধরুন। নিবিড় অবাক হওয়ার ভান করো, এটু আমি তোমাকে ধরলে আমার ঝালা মিটাই, এখন তুমি কেন আসছো? ইচ্ছে করে বলিনি তো। তাহলে কয়েকদিন আমায় ছাড়া ছিলে কীভাবে? 2 মাস পর তো এমনি আপনাকে ছাড়া থাকতে হবে। এখন এত ভালোবাসা দেখিয়ে লাভ কি? আসলেই তো। মাহিত, ফালটা নিয়ে আসো। ম্যাডামকে এক্ষুনি চলে যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি। প্রিয়তা নিবিড়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিদ এসে ফাইল নিবিড়ের হাতে দিতেই প্রিয়তা বলল, আপনি সত্যিই আমার চলে যাওয়ার ব্যবস্থা করবেন? ফাইল খুলে প্রিয়তার হাতে দিয়ে, আগে এটা পড়ো, তারপর তোমায় বিদায় করব। ফাইলের শোকে তুমি কাতর হয়ে আছো। প্রিয়তা ভয়ে ভয়ে ফাইল হাতে নিয়ে কিছুক্ষণ ফাইলের দিকে তাকিয়ে থেকে অবাক চোখে নিবিড়ের দিকে তাকালো। কি করলেন আপনি এটা? কি করেছি? আপনার প্রপার্টির 70% আপনি আমার নামে দিয়ে দিলেন। কিন্তু আমি তো এসব কিছুই চাইনি। কেন করলেন এসব? তোমার বক বক থামাবে? যখন কথা শুরু করো তখন তোমার মনে থাকে না তোমার এইবার থামা উচিত, তাই না? আপনি আসলেও একটা রাক্ষস। আমি এসবের কিচ্ছু চাই না, আমার শুধু আপনি হলেই চলবে। আপনার বুকে মাথা রাখতে দিলেই হবে। নিবিড় কিছু বলতে যাবে, তখনই নূরজাহান বেগম এসে, বাবা ঘরে আসো, অনেকক্ষণ বাহিরে দাঁড়িয়ে আছে। নিবিড় ঘরের ভিতরে যাচ্ছে, আর পিছন পিছন প্রিয়তা আর মাহিদ। নিবিড় সোফায় বসেছে আর মাহিদ পাশে দাঁড়িয়ে। প্রিয়তা এসে, আরে ভাইয়া, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। ম্যাডাম, আমি ঠিক আছে। নিবিড় মাহিদের দিকে তাকিয়ে মুচকি হেসে, বসো। নূরজাহান বেগম হালকা কিছু নাস্তা নিয়ে এসেছে, চা, বিস্কুট, পাটি-সাপটা পিঠা আর আপেল নিবিড়ের সামনে রেখে, আসলে বাবা, তুমি হঠাৎ করে এভাবে এসেছো, তেমন কিছু করতে পারিনি। মা, সমস্যা নেই, আমাকে বাড়ির একজন মনে করুন, দেখবেন সব সঞ্চয় কেটে যাবে। প্রিয়তা নাস্তার দিকে তাকিয়ে, মা, উনি এসবের কিছুই খান না। কফি ছাড়া তো উনি চা খাবেনই না। তারপর তোমার এসব পিঠা, উনি এগুলোও খায় না।
মানে পছন্দ করে না। নিবিড় প্রিয়তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে, মা আপনি ওর কথা শুনবেন না, আমি পিঠা খুব পছন্দ করি, আর চা সেটাও। নিবিড় পিঠা খাওয়ার জন্য কাটা চামচের কথা জিজ্ঞেস করতে প্রিয়তা হা হা করে হেসে, নিবিড় সাহেব এই পিঠা খেতে কাটা চামচের প্রয়োজন হয় না, হাত দিয়েই খেয়ে ফেলুন। নিবিড় কথা কাটিয়ে, মাহিত শুরু করো, ম্যাডামের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। সন্ধ্যা হয়ে এসেছে, মাহিত বসে আছে ড্রয়িং রুমে, আর নিবিড় আর প্রিয়তা বাড়ির পুকুরের ঘাটে বসে আছে। চারদিকে ঝিঝি পোকার ডাক আর হালকা হালকা ঠান্ডা বাতাস মনকে ছুঁয়ে যাওয়ার অবস্থা। ছাদের আলোয় চারদিকে ঝলমলে করছে, খণ্ড খণ্ড মেঘগুলো ছাদের সাথে লুকোচুরি খেলা নিয়ে ব্যস্ত। আর সে আকাশে মিশে হাজারো জোড়া মনের মাঝে একটি জোড়া মন পুকুর পাড়ে নিজেদের ক্ষণিকের জন্য আশ্রয় খুঁজে নিয়েছে। নীরব হয়ে বসে আছে দুজনেই। আর নিবিড় সে নীরবতা ভেঙে ফেলল। অনেকদিন পর পুকুর পাড়ে এইভাবে, তাও আবার তোমার সাথে, বেশ ভালোই লাগছে। জানেন, আমার খুব ভয় হচ্ছে আপনি এখানে এসেছেন, আপু জানলে খুব রাগ করবে। নিবিড় প্রিয়তার আরেকটু পাশে গিয়ে বসে একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে, আমি থাকতে তোমার ভয় কিসের? তোমার নিবিড় যতদিন বেঁচে আছে কেউ তোমায় কিচ্ছু করতে পারবে না। তুমি যখন তোমার মায়ের সামনে উল্টো পাল্টা কথা বলছিলে কেন? আপনি তো সত্যিই এগুলো খান না, তাই না? প্রিয়তা, মাঝে মাঝে কেউ নিজের ভালোবাসা দিয়ে কষ্ট করে কিছু দিলে ফিরাতে নেই। হ্যাঁ, আমি খেতে পারি না ঠিক, কিন্তু মায়ের রান্না ভালোবেসে বানিয়েছে, তাই খারাপ লাগেনি খেতে। আপনি সত্যিই একটা রাক্ষস। এখন আমায় সত্যিই একটা কথা বলবে? কি বলুন? রিশাদের সাথে তোমার সম্পর্কটা কি? তোমরা কি আগে থেকেই? প্রিয়তা শান্ত গলায় বলল, আমি জানি আপনি কি বলতে চাইছেন। রিশাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। ওই যে আমার বিয়ে হচ্ছিল না বলে মা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে। ও নাকি আমায় ভালোবাসতো, মাকে বলতেই মা রাজি হয়ে যায়। আমি প্রথমে রাজি হলেও পরে ভাবলাম আমি বিয়ে করলে আমার বোনদের জীবন নষ্ট হয়ে যাবে। তখন শুধু ইবার বিয়ে হয়েছিল। ইবাকে বিয়ে দিতে আমার 10 লাখ টাকা ওর শাশুড়িকে দিতে হয়েছিল। টাকা তো আমার কাছে নগদ ছিল না, ঋণ করে টাকাটা দিতে হয়েছে। তারপর অনিলার বিয়ে, রিয়ার পড়াশোনা, সব মিলিয়ে তখন আমার পক্ষে বিয়ে করা একেবারে সম্ভব ছিল না। তখন এই কথা রিশাদকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু এটা নিয়ে রিশাদ কয়েকদিন ঝামেলা করলেও পরে যেন কোথায় সে চলে যায় আমরা জানি না। বিশ্বাস করেন, আমি ওকে এটাও বলেছিলাম ও যদি আমার জন্য অপেক্ষা করে আমি ওকে বিয়ে করব, কিন্তু ও তো আর ফিরেও আসেনি। তারপরও তো আপনি সব জানেন। এখন আপনিই বলুন, এটা আমার দোষটা কোথায়? নিবিড় গম্ভীর গলায়, আছে তো। কি? এই যে আমায় তোমার ভালোবাসার ফাঁদে ফেলেছ। সিরিয়াস অবস্থায় আপনি মজা করছেন? একটু তো করতেই হয়, ডং দেখাতে হবে না। সেদিন তো ঠিকই আমায় ভুল বুঝেছেন। কে বললো আমি তোমায় ভুল বুঝেছি? তুমি জানো আপু যখন তোমার নামে এসব কথা বলছিল আমার কতটা কষ্ট হচ্ছিল? আমি বুঝাতে পারবো না। তোমাকে যদি সেদিন বাড়ি থেকে না চলে যেতে বলতাম, সারা জীবন আমার আপুকে হারাতে হতো। তোমাকে তো আমি ফিরিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু আপুকে তো পারবো না। উল্টো সারা জীবন আমার বোনটা একটা নোংরা লোকের সাথে কাটাতে হতো। তোমার উপর আমার সবচেয়ে বেশি রাগ হয়েছিল 2টা কারণে। তুমি যখন বলেছিলে আমার শরীরের জ্বালা মিটিয়েছি তোমাকে দিয়ে, বিশ্বাস করো তখন মনে হয়েছিল নিজেকে নিজে খুন করি। দ্বিতীয় কষ্ট হয়েছিল যখন তুমি রুমে গিয়েছো তোমার জামা কাপড় নিতে, তখন আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম সত্যিটা বলার জন্য, তখনও তুমি বলোনি। আপনি কিভাবে এতটা শিওর হলেন আমি মিথ্যা বলছিলাম? আমার মন কেন যেন মানতে পারছিল না আমার প্রিয়তা এমন একটা নোংরা কাজ করবে। যে নিজে আমার মায়ের ব্যাপারটা আমার সামনে তুলে ধরেছে এতটা নিখুঁতভাবে, সে কিভাবে আবার একই অন্যায় করবে? সবাই যখন নিচে তোমাকে রেখে চলে গিয়েছিল, আমি কিন্তু রুমে এসে আবার তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। তখন শেফালি আপা আর তোমার সব কথাই আমি শুনেছি। এজন্য বেশি রাগ হয়েছে তোমার উপর, তাই ইচ্ছে করেই এতদিন যোগাযোগ করিনি। প্রিয়তা নিবিড়ের কাঁধে মাথা রেখে, জানেন আমি ভাবতাম দুঃখ আমায় কোনো দিন ছাড়বে না, সুখ নামের পাখিটা আমার জীবনে ধরা দিবে না, কিন্তু আল্লাহ মানুষকে নিরাশ করেন না, ঠিক ধৈর্যের ফল সময় মতো ফিরিয়ে দেন। নিবিড় ও প্রিয়তাকে জড়িয়ে নিজের কাছে আরো টেনে, ঠিক বলেছ, এখন প্লিজ বাড়ি চলো, ওটা তোমার বাড়ি, তোমারই তো সব, তাহলে তুমি কেন বাহিরে থাকবে? নিবিড় কাউকে কখনো পরোয়া করে না। রিশাদের আজকেই আমি একটা ব্যবস্থা করছি বাড়ি গিয়ে।
প্রিয়তা মাথা উঠিয়ে, আপনার মাথাটা ফুরোই গেছে। আপু জীবনে আপনার কথা বিশ্বাস করবে না, উল্টো বাড়ি ছেড়েই চলে যাবে। বরং আমি কয়েকটা দিন এই বাড়িতে থাকি, আপনি আস্তে আস্তে আপুর চোখের সামনে রিশাদের মুখোশটা খুলে দিন। এটা খারাপ বলনি, কিন্তু আমি যে তোমায় না দেখলে ঘুমাতে পারি না। এই কয়েকটা দিন আমি একটুও ঘুমাতে পারিনি। আর কয়েকটা দিন ধৈর্য ধরে থাকুন না। সারা জীবন শত্রু বয়ে বেড়ানোর চেয়ে ধৈর্য ধরে শত্রুকে পরাজিত করাই বুদ্ধিমানের কাজ। নিবিড় দীর্ঘশ্বাস ছেড়ে, তাহলে আমি তোমায় প্রতিদিন একবার করে দেখতে আসব। সেটা বাধা দিতে পারবে না। বিয়ের আগের প্রেমটা এখন সেরে ফেলি, কি বলো? প্রিয়তা হেসে, আচ্ছা ঠিক আছে, চুপি চুপি দেখা বেশ ভালো ব্যাপার স্যাপার। অনেক রাত নিবিড় বাড়ি ফিরছে না দেখে নাদিয়া চিন্তিত হয়ে সালমা বেগমকে বলল, মা ভাই এখনো তো এলো না। আমি তো তাই ভাবছি, ছেলেটার কি হলো, আবার আগের মতো শুরু করেছে। প্রিয়তা যতদিন ছিল সব ঠিক ছিল। নাদিয়া রাগী গলায় সালমা বেগমকে বলল, মা আমি চাই না ওই অসভ্য মেয়ের কথা এই বাড়ির কেউ মনে করুক। রিশাদ তুমি দাঁড়িয়ে না থেকে যাও তো, ভাই কোথায় আছে দেখে আসো। রিশাদ ভিতরে বিরক্ত হলেও মুখে মুচকি হাসি ফুটে, ঠিক আছে নাদু। রিশাদ সামনের দিকে পা বাড়াতে নিবিড় বাড়িতে ঢুকলো। ওই তো রিশাদ এসে গেছে, আমার আর যেতে হলো না। নাদিয়া রিশাদের কথা শুনে মায়ের সামনের দিকে তাকিয়ে নিবিড়ের কাছে গিয়ে, ভাই তুই কোথায় ছিলি এতক্ষণ? নিবিড় গম্ভীর গলায়, আপু আমার একটা মিটিং ছিল, তাই আসতে লেট হয়ে গেছে। ও, ফোন দিয়ে জানাতে তো পারতি। আচ্ছা এখন চলে খেয়ে নিবি। আপু তোরা খেয়ে নে, আমি বাহিরে থেকে খেয়ে আসছি। তুই খেয়েছিস? আমি তোর জন্য রান্না করেছি, আজ তোরা খেয়ে নে। কাল আমার জন্য আবার খানা রান্না করিস, তখন না হয় খাবো। কথাটা বলে নিবিড় রিজেন রুমে চলে গেল। রিশাদ এগিয়ে এসে নাদিয়ার কাঁধে হাত রেখে, নাদু বিয়ে করলে ভাই আর ভাই থাকে না। তুমি এত কষ্ট করে রান্না করলে না খেয়েই চলে গেল। বউ হলে কখনো মানা করতে পারতো? তুমি ভুল বলছো রিশাদ, আমার ভাই 8-10টা মানুষের মতো না। এখন কথা না বাড়িয়ে খেতে বসো। সকাল সকাল প্রিয়তার ফোনে নিবিড়ের ঘুম ভাঙল। কি মশাই এখনো ঘুমাচ্ছেন? নিবিড় ঘুম ঘুম চোখে, তোমাকে দেখে আসার পর চোখে অনেক ঘুম ধরেছে। কতদিন পর ঘুমালাম। অফিসে যাবেন না? যাবো তো, এখনো তো টাইম হয়নি। তুমি কি করছো? কলেজে ক্লাস শেষ করে বেরিয়ে তোমায় ফোন দিলাম। তোমার অফিসের টাইম হয়নি ঠিক, কিন্তু আসার অফিস ছুটি হওয়ার টাইম গনিয়ে এসেছে। নিবিড় প্রিয়তার কথা শুনে ঘড়ির দিকে তাকে, ও মাই গড, 11টা বেজে গেল। বুড়ি এখন ফোন রাখো, আমি অফিসে গিয়ে কাজ শেষ করে তোমায় নিতে আসবো। আজ বিকেলটা তুমি আমায় দিতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। দুজনে দূরে থেকেও যেন ভালোবাসার কমতি নেই। আরও কয়েকটা দিন কেটে গেল। জহিরও পরীক্ষা শেষ হয়েছে, বাসায় বিয়ের প্রস্তাবও এসেছে। নিবিড় বিয়ে দিতে না চাইলেও মোশাররফ হোসেন রাজি হচ্ছে না। মোশাররফ হোসেন নিবিড়কে বুঝিয়ে শুনিয়ে জহির বিয়ে নিয়ে রাজি করালেন নিবিড় সায় দিয়ে। আচ্ছা বাবা, আপনি যখন চাইছেন তাহলে ছেলে দেখুন, তবে এমন ছেলে দেখবেন যে কোনো মেয়ের সাথে রিলেশন ছিল কিনা। পরে আবার পুরনো প্রেম মতে উতলিয়ে উঠলে বোনের কপালটাই ফুরবে। কথাটা শুনে রিশাদ কাশি দিয়ে গলাটা ঝেড়ে নিল। না দিয়ে নিবিড়ের কাছে গিয়ে, ভাই তুই এমন করে বলছিস কেন? না আপু, এমনি বললাম, হয়তো এরকম, তাই না? নাদিয়া কিছু বলার আগে নিবিড়ের ফোন বেজে উঠতে নিবিড় ফোন রিসিভ করে, নিবিড় কেমন আছো? তনুষা, হঠাৎ ফোন? আসলে আমেরিকায় আসার পর এতটাই ব্যস্ত ছিলাম তোমায় ফোন দিতে পারিনি। নিবিড় আমি চাকরি পেয়েছি, তাই তোমায় ফোন দিয়ে জানাতে ইচ্ছে হলো। ও, তবে ভালো ভেবে থেকো, ওইখানে নিবিড় নেই যে তোমার সব আবদার ভালো না বেশেও মেনে নিবে। কথা বলতে বলতে নিবিড় বাহিরে চলে গেল। তোমায় জোর করে ভালোবেসেছি, হয়তো ক্ষণিকের জন্য তুমিও আমায় ভালোবেসেছ, তবে এটাতেও আমি অনেক খুশি যে নিবিড় আমায় একদিনের জন্য হলেও মনে একটুখানি জায়গা দিয়েছে। তনুষা, আমি এখন রাখি। প্রিয়তাকে নিয়ে ভালো থেকো। দুজনে আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো। নিবিড় ফোন রেখে হাতে নিয়ে দেখে প্রিয়তার ফোন থেকে 23 বার কল দিয়ে রেখেছে। ফোন সাইলেন্ট ছিল বলে নিবিড় টের পায়নি। গাড়ি সাইডে থামিয়ে, প্রিয়তা এতবার তো আমায় কখনোই ফোন দেয়নি, ওর কিছু হয়নি তো? নিবিড় তড়িঘড়ি ফোন দিতেই রিসিভ হয়েছে দেখে, বুড়ি ঠিক আছে তো তুমি? সরি বুড়ি, আমি তনুষার সাথে কথা বলতে বলতে খেয়াল করিনি। বুড়ি প্লিজ ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। বুড়ি কি হয়েছে বলো না, চুপ করে আছো কেন? আমি রিয়া, আর আপনি আপুকে বুড়ি ডাকছেন কেন? এটা ঠিক আপুর অনেক
বয়সে বিয়ে হয়েছে, তাই বলে বুড়ি ডাকবেন? বুড়ি ভালোবেসেও ডাকা যায়, সেটা বয়স ম্যাটার করে না। প্রিয়তা কোথায়? ওর কাছে দাও। আপুর অবস্থা খুব খারাপ, আমরা হসপিটাল আছি। নিবিড় কথাটা শুনে শকড হই। কি হয়েছে ওর? কোন হসপিটাল আছো বলো, আমি এক্ষুনি আসছি। রিয়া ঠিকানা বলতে নিবিড় পাগলের মতো হয়ে হসপিটালে গিয়ে পৌঁছালো। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। গল্পটা আর বেশি নেই, হয়তো আর অল্প কয়েকটা পর্ব হবে। গল্পটাকে নিয়ে গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটার সামনের পর্বে অনেক বড় টুইস্ট আছে, দেখার জন্য আমন্ত্রণ রইল। তো গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ।